আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় মানুষের ঢল। কাল জানাজায় অংশ নেবেন বিশ্ব নেতারা। 6 দিনের কর্মসূচি শেষে 9 জুলাই দাফন। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না দখলদার বাহিনীর বর্বরতা। নুসেরাত ও খান ইউনিসে হামলায় 4 ফিলিস্তিনি নিহত। লেবাননে হাসপাতালে বোমা ফেলল ইসরায়েল। পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত 40, আহত অন্তত 8। থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় 8 বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু। চালক ছিল 11 বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ভেনেজুয়েলায় ভূমিকম্পের সপ্তাহ পেরিয়েও ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজ। 8 দিন পর একজনকে জীবিত উদ্ধার। প্রাণহানির সরকারি তালিকা নিয়ে প্রশ্ন। এবং ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবিসেলেস্তে। মহানাটকীয় ম্যাচে পর্তুগালের জয়। শেষ 16তে প্রতিপক্ষ স্পেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 4 মাস পর জনসমক্ষে। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় খামেনি সহ তার পরিবারের 5 সদস্যের কফিন ঘিরে এখন শোকের ছায়া। 9 জুলাই মাশহাদে হবে চূড়ান্ত দাফন। এদিকে রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতির মধ্যে হামলা না চালাতে ওয়াশিংটন তেল আবিবকে সতর্ক বার্তা দিয়েছে তেহরান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 4 মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং 14 মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ। ইরানের 47 বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। 4 জুলাই তেহরানের মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র 2 শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে 9 জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির। শোকযাত্রায় সামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় 100 দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ সহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তবে ইসরায়েলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোস্তফা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ 4 মাস কিভাবে সংরক্ষণ করা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তার মরদেহ রাসায়নিক পদ্ধতিতে নয় বরং বিশেষ শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। নিহতের 4 মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফনের জন্য প্রস্তুত তেহরান। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে কিভাবে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়েছে খামেনির মরদেহ। বিশ্লেষকরা বলছেন, ইসলামী শরীয়তে মৃত্যুর পর রাসায়নিক উপায়ে মরদেহ সংরক্ষণ নিরুৎসাহিত করা হয়। এ বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ উমর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, খামেনির মরদেহ রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়নি, বরং বিশেষ শীতলীকরণ ব্যবস্থায় রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ডক্টর উমর বলেন, ইরানের ফরেনসিক মর্গে প্রয়োজন হলে কয়েক মাস পর্যন্ত মরদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ফলে 4 মাস ধরে হিমায়িত অবস্থায় মরদেহ সংরক্ষণ করা দেশটির ধর্মীয় ও আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এই বিশেষজ্ঞ মনে করেন, জনসমক্ষে প্রদর্শনের মতো অবস্থায় মরদেহের সব অংশ অক্ষত নাও থাকতে পারে। তার দাবি, বাংকার বিধ্বস্তি হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মরদেহ এবং নিহত অন্যদের দেহাবশেষ কয়েক সপ্তাহ ধরে উদ্ধার করা হয় এবং পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে দেশের খবর। সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরাসরি যাচ্ছে সেখানে। এবং জটিলতা
তাকে সামাল দেওয়ার জন্য যে ধরনের সাউন্ড নলেজ অ্যান্ড উইজডমটা আমাদের অর্জন করা দরকার ছিল, কথা সত্য যে আমরা সভ্যতা কিন্তু সেটা অর্জন করেনি বলেই কিন্তু এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে বিশ্বের তাবৎ বড় বড় নেতাদেরকে মনোযোগ দিতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন, সাম্প্রতিক সময়ের মার্কিন রাষ্ট্রপ্রধান এবং চীনের রাষ্ট্রপ্রধানের যে স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে, সেখানে যতগুলি এজেন্ডা ছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ওয়ার্ল্ড আফটার ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং কোনো রকম বিষয়গুলি সম্পর্কে তারা আলোচনা করেছেন। একসঙ্গে পথ চলতে হবে, খুঁজতে হবে, গবেষণা করতে হবে, এতটুকুই কিন্তু আলোচনা। কেউ যদি বলেন যে না, কৃত্রিম বুদ্ধিমত্তা বাদ, এটা নিয়ে চলবে না, অথবা কেউ যদি বলেন যে যত দ্রুত সম্ভব কৃত্রিম বুদ্ধিমত্তার সব কিছুকে ব্যবহার করো, যে কোনো বিজ্ঞ লোক দুজনের দিকেই নীরবে তাকিয়ে থাকবেন, এক কথায় কিন্তু সম্মতি দিতে পারবেন না। আমাদের এই মুহূর্তের এই সভা সম্পর্কে আধা ঘন্টার মধ্যে যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকের চেহারা বানরের মতো দেখা যায়, তাতে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। অথবা যদি দেখা যায় যে আমরা মঞ্চের সভায় নৃত্যরত আছি এবং আপনারা সকলে মিলে তালি দিয়ে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এবং সে দৃশ্য সাধারণ মানুষের কাছে শ্লীলতা বর্জিত অথবা অশ্লীল। সুপ্রিম কোর্টে বক্তব্য রাখছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফিরছি আন্তর্জাতিক খবরে। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। নুসেরাত শরণার্থী শিবির ও খান ইউনিসে ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। গত একদিনের হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত 12 জন। এদিকে ধ্বংসস্তূপে আটকে আছে গাজার পুনর্গঠন। উপত্যকা জুড়ে প্রায় 6,80,00,000 টন ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে, যা সরাতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন গাজা সিটির মেয়র। গাজায় কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। স্থানীয় সময় বৃহস্পতিবারও যুদ্ধবিরতি উপেক্ষা করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে মোটরসাইকেল লক্ষ্য করে এবং দক্ষিণ গাজার খান ইউনিসে আলাদা ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানিয়েছে জরুরি সেবা কর্তৃপক্ষ। এছাড়া 24 ঘন্টায় বেশ কয়েকজন ফিলিস্তিনির প্রাণহানিরও খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। আহত 1,73,000-এর বেশি মানুষ। গেল বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পরও 1,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ধ্বংসস্তূপ সরানোই এখন গাজার পুনর্গঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গাজা সিটির মেয়র রুশদি আল সাররাজ জানিয়েছেন, পুরো উপত্যকায় প্রায় 6,80,00,000 টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। সড়ক সচল করা গেলেও আবাসিক, বাণিজ্যিক এবং সরকারি ভবনের ধ্বংসস্তূপ সরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সিলওয়ান এলাকায় ফিলিস্তিনি তরুণদের ওপর হামলার পাশাপাশি ঘটেছে গ্রেপ্তারের ঘটনাও। ওই এলাকায় একটি বাড়িতেও অভিযান চালানো হয়। এছাড়া জেরুজালেমের পূর্বাঞ্চলের মিকমাসে স্থানীয় কাউন্সিল ভবন দখল করে সামরিক ঘাঁটি স্থাপন করেছে দখলদার বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। কোনোভাবেই কমছে না ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তেল আবিবের সঙ্গে আলোচনা ঘিরে সমালোচনার জবাবে লেবানিজ প্রধানমন্ত্রী বলেন, লেবাননের স্বার্থ রক্ষার লক্ষ্যেই হচ্ছে বৈঠক। দেশের 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে পারস্পরিক সার্বভৌমত্ব রক্ষায় চুক্তিবদ্ধ হয়েছে লেবানন ও সিরিয়া।
যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের আল ফাওকার গান্দুর হাসপাতালকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বৃহস্পতিবার চালানো ওই বিমান হামলায় হাসপাতাল ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলের আভাসদিম ও ইরওয়ান এলাকায়ও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, আহত ১২,০০০-এর বেশি। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে লেবাননে হামলা বন্ধের বিষয় অন্তর্ভুক্ত থাকলেও প্রতিদিন প্রাণহানির সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে সমালোচনার জেরে ইসরায়েলের সঙ্গে লেবানন সরকারের চলমান আলোচনা নিয়ে মুখ খুলেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বলেন, এই আলোচনা লেবাননের স্বার্থ রক্ষার লক্ষ্যেই হচ্ছে। দেশের ১ ইঞ্চি ভূখণ্ডও ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে ব্রিটিশ ও পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের সেনাপ্রধান জেনারেল রুডলফ হাইকাল। এতে নিরাপত্তা পরিস্থিতি, কাঠামোগত চুক্তি বাস্তবায়নের অগ্রগতি এবং লেবাননের সেনাবাহিনীকে আরও সহায়তার বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সময়ে বৈরুতে পারস্পরিক সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে একটি চুক্তি স্বাক্ষর করেছে লেবানন ও সিরিয়া। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ইউক্রেনে রাতভর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ২১, আহত অন্তত ৯০। ৪ বছরে দুই দেশে হতাহত ছাড়িয়েছে ২০ লাখ, দাবি মার্কিন গবেষণা প্রতিষ্ঠানে। আবারও দেশের বাইরের খবর। পাকিস্তানের বেলুচিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময়ে শুক্রবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের পর পেশোয়ারগামী বাসটি খাদে পড়ে যায়। খাদটির গভীরতা ৭০ থেকে ৮০ ফিট গভীর বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। বাসটিতে মাঝপথে খারাপ হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রী ছিল বলেও জানা গেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। থাইল্যান্ডে তীর্থযাত্রার সময় পিকআপের ধাক্কায় ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলের মুগদাহান প্রদেশে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় ৩৪ জন বৌদ্ধ ভিক্ষু ও ৫ জন সাধারণ অনুসারী এক মন্দির থেকে অন্য প্রদেশের আরেকটি মন্দিরে পদযাত্রা করছিলেন। এ সময় একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে ৫ জন ভিক্ষুর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। পুলিশ জানায় গাড়িটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় শিশুটির কাছ থেকে এখনও জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি বলে জানানো হয়। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ১ সপ্তাহ পেরোলেও চলছে উদ্ধার কাজ। বৃহস্পতিবারও এক নিরাপত্তা রক্ষীকে জীবিত উদ্ধার করা হয়। সরকারি হিসেবে এই দুর্যোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২,৫৯৫ জনে। আহত হয়েছেন ১১,০০০-এরও বেশি মানুষ। তবে সরকারের বিরুদ্ধে হতাহতের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাতো। ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন ৮ দিন। এরপর অলৌকিকভাবে বেঁচে ফিরলেন হার্নান আলবার্তো গিল। ভেনেজুয়েলার লা গুয়াইরার একটি শপিং মলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তিনি। ভূমিকম্পে শপিং মলটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন আলবার্তো। ৮ দিন পর সুড়ঙ্গ খুঁড়ে তার কাছে পৌঁছায় এল সালভাদর ও চিলির উদ্ধারকারী দল। পরে তাকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গেল ২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে লা গুয়াইরা উপকূলীয় অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণ হারান বহু মানুষ। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন সাধারণ মানুষও। দেশের পশ্চিমাঞ্চলের তাচিরা রাজ্য থেকে 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজধানী কারাকাসের একটি আশ্রয় কেন্দ্রে হাজারো বাস্তুচ্যুত মানুষের জন্য গরম খাবার রান্না করছে একটি স্বেচ্ছাসেবী পরিবার। তাদের মতে শুধু অর্থ দিয়ে নয়, দুর্যোগের সময় মানুষের পাশে সরাসরি দাঁড়ানোই সবচেয়ে বেশি জরুরি। এদিকে বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো সরকারের বিরুদ্ধে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপনের অভিযোগ তুলেছেন। দেশটির মানবাধিকার সংস্থা প্রভেয়াও বলছে সরকারি হিসাব নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে, তবে নিখোঁজের সংখ্যা অনেক বেশি থাকায় প্রকৃত প্রাণহানির চিত্র সামনে আসতে আরও সময় লাগবে বলছেন সংশ্লিষ্টরা। মর্গগুলোতেও তৈরি হয়েছে চরম চাপ। অনেক মরদেহের পরিচয় শনাক্ত করতে ট্যাটু, পোশাক বা দাঁতের গঠনের ওপর নির্ভর করতে হচ্ছে। ব্যয়বহুল হওয়ায় ডিএনএ পরীক্ষাও করা হচ্ছে না। নিখোঁজ স্বজনদের খুঁজতে অনেকেই এখন বেসরকারি অনলাইন ডেটাবেজের সহায়তা নিচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। পর্তুগালের জয়ে উল্লাস টরন্টো জুড়ে। এমন জয়ের পর রোনালদোর হাতে এবারের বিশ্বকাপ দেখার স্বপ্ন আরও বড় হয়েছে পর্তুগিজ ভক্তদের। অন্যদিকে ভালো খেলেও আসর থেকে ছিটকে পড়ে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন ক্রোয়েশিয়ান ভক্তরা। কানাডা থেকে ভক্তদের উন্মাদনা নিয়ে আরও জানিয়েছেন রাশেদ লিমন। গত 2 বিশ্বকাপের সেন্সেশন ক্রোয়েশিয়াকে দুঃখের সাগরে ভাসিয়ে এবার পরের রাউন্ডে অর্থাৎ সুপার 16-এ পা দিল ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। যদি বলি এই ম্যাচটা দ্বিতীয় রাউন্ডের যে যতগুলো ম্যাচ হয়েছে সবচেয়ে বেশি হেভিওয়েট টপ 10 এর মধ্যে দুটি হেভিওয়েট দলের মধ্যে খেলা ছিল এবং পর্তুগালের প্রতি পাল্লাটা একটু ভারী থাকলেও কোনোভাবেই কিন্তু বলা যাচ্ছিল না যে কে জিতবে। নানা ঘটনার মাধ্যমে কিন্তু এই ম্যাচটি কিন্তু বলা যায় যে এখনকার পর্যন্ত মনে রাখার মতো একটি ম্যাচ এই বিশ্বকাপের, এবং পুরো 90 মিনিট জুড়েই টানটান উত্তেজনার একটা ম্যাচ ছিল এবং পরের 10 মিনিট যদি যোগ করি পুরো 100 মিনিট জুড়েই কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলি ক্রোয়েশিয়ার দর্শকরা কিন্তু বের হওয়ার পরে স্বাভাবিকভাবে তাদের মন খারাপ থাকলেও তারা কিন্তু বলছে যে আসলে যেভাবে খেলেছে ক্রোয়েশিয়া এখানে আসলে এর বিকল্প কিছু নাই, এর চেয়ে ভালো আসলে খেলা এসে তারা আসলে ভাগ্য হিসেবেই মেনে নিয়েছে এই ম্যাচটা। Listen, it was an amazing game, but we got robbed of a point. Absolutely heartbreaking. পর্তুগালের দর্শকরা মনেরা তাদের কাঙ্ক্ষিত যে ক্রিস্টিয়ানো রোনালদোকে তারা দেখতে চান সেভাবে কিন্তু এখনো পাননি, তবে তারা বলছেন এই মহাতারকার যে শেষ বিশ্বকাপ সেই বিশ্বকাপটি তিনি অবশ্যই স্মরণীয় করে রাখবেন। মানে খুব ফ্যান্টাস্টিক, এটা আমার জীবনের প্রথম এবং শেষ। The match was unreal. I can't believe it. Oh no, it's the goal. আজকে ম্যাচের পরে পর্তুগালের যে দর্শক সাপোর্টার রয়েছে তাদেরও কিন্তু আসলে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। Viva o Império, viva Portugal. আরেকটি বিষয় বলে রাখি, আজকে কিন্তু টরন্টোর আসলে এইবার বিশ্বকাপের হোস্ট হিসাবে একদম শেষ ম্যাচ। সেই শেষ ম্যাচ কিন্তু আয়োজকরা যেভাবে চেয়েছিলেন ঠিক তেমনই একটি ম্যাচ দিয়ে আসলে টরন্টোর এই বিশ্বকাপ যাত্রা এবারের মতো শেষ হলো। রাশেদ লিমন, সময় সংবাদ, বিএমও স্টেডিয়াম, টরন্টো, কানাডা। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। হারলেই বিদায় এমন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা দলের নানা গুঞ্জন নিয়েও। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছে না আলবিসেলেস্তারা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে কেপ ভার্দে। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর রাত 4টায়। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। গ্রুপ পর্বে শতভাগ জয় নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে।
টানা জয় পেলেও সমালোচনাও কম হচ্ছে না আর্জেন্টিনা দলকে নিয়ে। ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে, চলছে এমন আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা গুঞ্জন কোনো কিছুই স্পর্শ করছে না আর্জেন্টিনা দলকে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না, আর আপনি যদি এটা না দেখেন তাহলে চারদিকে কি হচ্ছে তা জানবেনও না। আজকাল যে কেউ যা খুশি পোস্ট করতে পারে, এসবকে কোনো গুরুত্ব দেওয়ারই প্রয়োজন দেখছি না, স্রেফ এগুলোকে উপেক্ষা করি। আর্জেন্টিনা দলের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতো একজনই লিওনেল মেসি। ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে সমালোচনা থাকলেও কোচ আস্থা রাখছেন এলএম10-এর ওপরই। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি। সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। কেপ ভার্দের বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন স্কালোনি। নিয়মিত একাদশে ফিরবেন মেসি। তবে মায়ামির তীব্র গরম আর আর্দ্র আবহাওয়া কিছুটা অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। দল ভালো অবস্থানে আছে। নকআউটের মঞ্চে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তবে আমরা দারুণ ফর্মে থেকেই মাঠে নামছি। এই ম্যাচটিও মোটেও সহজ হবে না। অন্যদিকে কেপ ভার্দে চায় নতুন ইতিহাস লিখতে। ধর্ষণ কাণ্ডে দলের অধিনায়ককে নিয়ে তুমুল সমালোচনা হলেও আপাতত মাঠেই পূর্ণ মনোযোগ দলটার। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আর্জেন্টিনা দল কোনো ভুল করতে চায় না কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। লিওনেল মেসি দারুণ খেলছেন, পুরো দল আত্মবিশ্বাসী। সবার প্রত্যাশা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে রাউন্ড অফ 16-এ পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 16 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে রাজধানীর আল মারজাহ এলাকার বিচার মন্ত্রণালয়ের কাছে এ বিস্ফোরণ ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে। রাতভর রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। টানা 11 ঘন্টার হামলায় নিহত হয়েছেন 21 জন, আহত অন্তত 90 জন। মস্কো বলছে রুশ তেল স্থাপনায় ইউক্রেনের হামলার জবাবেই চালানো হয়েছে এই আক্রমণ। মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে 4 বছরের যুদ্ধে মোট হতাহতের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় প্রায় 500টি ড্রোন এবং 70টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। টানা 11 ঘন্টার হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবন। আবাসিক ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনভর অভিযান চালিয়েছে জরুরি সেবা বিভাগ। বিমান হামলার সতর্কতায় মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিতে দেখা যায় বহু মানুষকে। 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাজধানীতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করেছে ইউক্রেন। মস্কোর দাবি, রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় ইউক্রেনের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই কিয়েভে এই ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। তবে এসব হামলা শুধু সামরিক ও সামরিক সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতেই চালানো হয়েছে। এর আগে রাশিয়াকে আলোচনার টেবিলে আনতেই কৌশলগত জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদারের কথা জানায় ইউক্রেন। হামলার পর ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শন করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের কাছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহের আহ্বান জানান। অস্ত্র সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। এদিকে যুদ্ধে হতাহত নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS। তাদের বিশ্লেষণে বলা হয়েছে 2022 সালে পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষের মোট হতাহতের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে রাশিয়ার হতাহতের সংখ্যা প্রায় 14 লাখ, ইউক্রেনের 6 লাখের বেশি। গবেষণাটি আরও বলছে, চলতি বছর এখন পর্যন্ত প্রতি একজন ইউক্রেনীয় সেনার বিপরীতে প্রায় 8 জন রুশ সেনা হতাহত হয়েছেন। বিশ্লেষকদের মতে দীর্ঘায়িত এই যুদ্ধে ইউরোপের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। নাসরিন রুমি, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ওষুধ বাণিজ্য চুক্তির মাশুল দিতে হতে পারে 2,29,000 ব্রিটিশ রোগীকে। চুক্তিতে 2036 সালের মধ্যে মার্কিন নতুন ওষুধ কেনায় ব্যয় বাড়ানোর কথা বলা হয়। গবেষকরা বলছেন, ব্রিটিশ জাতীয় স্বাস্থ্য পরিষেবার বাজেট না বাড়িয়ে কেবল ওষুধ খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিলে স্বাস্থ্যসেবার অন্যান্য গুরুত্বপূর্ণ খাত থেকে অর্থ সরিয়ে নিতে হবে, আর এর প্রভাব পড়বে বিভিন্ন ধরনের চিকিৎসায়। গেল ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয় ফার্মাসিউটিক্যাল বাণিজ্য চুক্তি, যেখানে 3 বছরের জন্য ব্রিটিশ ঔষধ ও মেডিকেল প্রযুক্তি পণ্যে শুল্ক নাবাসনের প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে 2036 সালের মধ্যে মার্কিন নতুন ঔষধ কেনায় ব্যয় বাড়ানোর কথা বলে ব্রিটিশ জাতীয় স্বাস্থ্য পরিষেবা বা NHS। তবে যুক্তরাজ্যের মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, NHS এর মোট বাজেট না বাড়িয়ে কেবল ঔষধ খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিলে স্বাস্থ্যসেবার অন্যান্য গুরুত্বপূর্ণ খাত থেকে অর্থ সরিয়ে নিতে হবে, যেখানে 2028 সালে 130 কোটি পাউন্ড এবং 2036 সালে বছরে 880 কোটি পাউন্ড অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে। পুরো চুক্তির মেয়াদে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় 44.7 বিলিয়ন পাউন্ড। গবেষণায় বলা হয়, এই অর্থ সংকোচনের সবচেয়ে বড় প্রভাব পড়বে হৃদরোগ, শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র ও ক্যান্সার চিকিৎসায়। এসব খাতে NHS এর বাজেট সংকোচনের কারণেই 2036 সালের মধ্যে প্রায় 2,29,000 অতিরিক্ত মৃত্যু ঘটতে পারে বলে সতর্ক করা হয়। আর সামাজিক সেবা খাতের প্রভাব যুক্ত করলে সেই সংখ্যা বেড়ে 2,91,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা কোভিড মহামারীর সময় যুক্তরাজ্যের অতিরিক্ত মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে গবেষণায় উল্লেখ করা হয়। গবেষকরা বলেন, সীমিত বাজেটের স্বাস্থ্যসেবায় একটি খাতে অতিরিক্ত ব্যয় মানে অন্য খাতের সেবা কমে যাওয়া। এই চুক্তির মূল সুবিধাভোগী হবে ঔষধ কোম্পানিগুলো, আর মূল্য দিতে হবে সাধারণ রোগীদের। যদিও ব্রিটিশ সরকার বলছে, এই চুক্তির ফলে রোগীরা নতুন জীবন রক্ষাকারী ওষুধের আরও বেশি প্রবেশাধিকার পাবেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দাবানল। ফ্রান্স স্পেনের বিস্তীর্ণ অঞ্চলে ছাড়িয়েছে আগুন। কলোরাডোয় 50,000 একর এলাকা পুড়ে ছাই। কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাবের মধ্যেই নতুন চিকিৎসা পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটিতে বুন্ডিবুগীয় ধরনের ইবোলা ভাইরাসের বিরুদ্ধে সম্ভাব্য 2টি চিকিৎসা পদ্ধতির পরীক্ষায় প্রথম রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এতে কঙ্গো, বেলজিয়াম ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা যৌথভাবে কাজ করছেন। তীব্র দাবদাহের মধ্যে এবার দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কলোরাডো রাজ্যে আগুনে পুড়ে গেছে অন্তত 50,000 একর এলাকা। দাবানলের কবলে পড়েছে স্পেন ও ফ্রান্সের বিভিন্ন অঞ্চলও। আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, ভূমধ্যসাগরীয় বাতাসের প্রভাবে আরও বাড়তে পারে দাবানলের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে দাবানলে পড়ে গেছে 50,000 একরেরও বেশি এলাকা। দাবানলের বিস্তার ঠেকাতে এখনো কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। এরই মাঝে অন্তত 750টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেওলা শহরের চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। এদিকে কলোরাডোর নুলস দাবানলে প্রাণ হারানো 3 বন বিভাগের দমকল কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপের চিত্র একই। স্পেনের লেউন প্রদেশে শুরু হওয়া দাবানলে এরই মাঝে 100 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। দুর্গম এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপক সদস্যরা। অন্যদিকে বাতাস অনুকূলে থাকলে আরাগনের আলকুবিয়েরে পর্বতমালার দাবানলও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও কয়েক সপ্তাহের খরা ও রেকর্ড তাপমাত্রার পর দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। আউদ ও এরো অঞ্চলে প্রায় 900 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 800 অগ্নি নির্বাপক সদস্য ও 1.5 শতাধিক যান। মার্সের কাছেও নতুন দাবানলের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, 2টি বড় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। বৃষ্টির সম্ভাবনা না থাকা, দীর্ঘস্থায়ী খরা এবং শক্তিশালী ভূমধ্যসাগরীয় বাতাসের কারণে আগামী দিনগুলোতে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।
দেখছেন আন্তর্জাতিক সময়। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা। এরপর তার বিমানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। শুক্রবার ইন্দোনেশিয়ার সেনাবাহিনী নিহত পাইলটের মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি। তাদের অভিযোগ, বেসামরিক বিমান ব্যবহার করে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল। মার্কিন পাইলটকে হত্যার মাধ্যমে ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চেয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গ্রিসে ক্ষমতাসীন নিউ ডেমোক্রেসি পার্টি সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে পেট্রোল বোমা হামলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে গ্রিসের উত্তরাঞ্চলে ক্ষমতাসীন দলের নেতাদের 3টি বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণ ও আগুনে গুরুতর দগ্ধ হন ওই নারী। শরীরের 80% পুড়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এই ঘটনায় দগ্ধ ও আরও 3 জন আহত হন। তবে হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। গুগলের বিরুদ্ধে 410 কোটি ইউরো জরিমানা বহাল রেখেছে ইউরোপের সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় বুধবার গুগলের করা আপিল খারিজ করে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত। আদালতের মতে, অ্যান্ড্রয়েডের বাজারে আধিপত্য ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করছে গুগল। এ অভিযোগে 2018 সালে ইউরোপীয় কমিশন 430 কোটি ইউরো জরিমানা করলেও পরে তা কমিয়ে 410 কোটি করা হয়। গুগলের বিরুদ্ধে ফোন নির্মাতাদের সার্চ ও ক্রোম আগে থেকে ইনস্টল করতে বাধ্য করা এবং বিকল্প অ্যান্ড্রয়েড সংস্করণে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। তবে গুগলের দাবি, তারা এরই মধ্যে ইউরোপীয় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করেছে। আন্তর্জাতিক সময়। ভারতের কাশ্মীরে জলবায়ু পরিবর্তন, দূষণ, অনিয়ন্ত্রিত নগরায়ন সহ নানা কারণে শত শত প্রাকৃতিক হ্রদ হারিয়ে গেছে কিংবা সংকুচিত হয়েছে। ডাল লেকের চিরচেনা চিত্রও বদলে গেছে। পরিবেশবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, পর্যটন ও স্থানীয় মানুষের জীবিকা। কে বলবে এটি স্বর্গের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত কাশ্মীরের ডাল লেক। হিমালয়ের পাদদেশে শিকারা বা কাঠের নৌকা ভেসে চলার সেই মনোরম দৃশ্য এখন ঢেকে যাচ্ছে আগাছা, দূষণ আর জলবায়ু পরিবর্তনের ছায়ায়। এসব পরিষ্কার রাখতে প্রতিদিনই কাজ করছেন সরকারি কর্মীরা। দূষিত পানির সংস্পর্শে এলেই ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কায় অনেকেই গ্লাভস পরে কাজ করছেন। সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1967 সালের পর কাশ্মীরের 697টি প্রাকৃতিক হ্রদের মধ্যে 315টি পুরোপুরি হারিয়ে গেছে এবং আরও 203টি আয়তনে ছোট হয়ে এসেছে। অনেক হ্রদই এখন মৌসুমী জলাভূমি বা কৃষি জমিতে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিত নগরায়ন, অবৈধ দখল, নদী থেকে আসা অতিরিক্ত পলি, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সব মিলিয়ে এই সংকট আরও তীব্র হচ্ছে। 2025 সালের এক নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, হ্রদ সংরক্ষণে সরকারি উদ্যোগ মূলত মাত্র 6টি হ্রদেই সীমাবদ্ধ। 2017 থেকে 2022 সালের মধ্যে শুধু ডাল লেকের পেছনেই ব্যয় হয়েছে প্রায় 400 কোটি রুপি, যা মোট বরাদ্দের প্রায় 75%। অথচ বাকি প্রায় 700টি হ্রদ কার্যত কোনো সংরক্ষণ কার্যক্রমের আওতায় নেই। কর্মকর্তারা বলছেন, অর্থ ও জনবলের সীমাবদ্ধতার মধ্যেও সংরক্ষণের চেষ্টা চলছে। তবে অপরিশোধিত পয়ঃনিষ্কাশন এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশবিদদের মতে, হিমালয় অঞ্চলে বৈশ্বিক গড়ের তুলনায় দ্রুত তাপমাত্রা বাড়ছে, কমে যাচ্ছে তুষারপাত, আগেভাগেই গলছে হিমবাহ, আবার কখনো হচ্ছে অস্বাভাবিক ভারী বৃষ্টি। এতে হ্রদে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পলির পরিমাণও বাড়ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে কাশ্মীরের হ্রদগুলো ধীরে ধীরে ইতিহাসে পরিণত হতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 মাস পর জনসমক্ষে খামেনির মরদেহ। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু। কাল জানাজায় অংশ নেবেন বিশ্ব নেতারা। 6 দিনের কর্মসূচি শেষে 9 জুলাই দাফন। যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না দখলদার বাহিনীর বর্বরতা। নুসেরাত ও খান ইউনিসে হামলায় 4 ফিলিস্তিনি নিহত। লেবাননে হাসপাতালে বোমা ফেলল ইসরায়েল। এবং পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত 40, আহত অন্তত 8। থাইল্যান্ডে পিকআপের ধাক্কায় 8 বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু। চালক ছিল 11 বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।
এই ছিল আন্তর্জাতিক সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।